পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। দেবেন দিক নির্দেশনামূলক বক্তব্য। বাহিনীর ভাবমূর্তি ফেরানোই চ্যালেঞ্জ বললেন আইজিপি। রাজধানীতে গাড়ি চালকদের লাইসেন্সে যুক্ত হলো ডিমেরিট পয়েন্ট। আইন ভাঙলেই জরিমানার পাশাপাশি নেগেটিভ মার্কিং থাকছে, লাইসেন্স খোয়ানোর ঝুঁকিও। আমাদের অধিকাংশ চালকদের তৈরি হয়েছে অপেশাদারী আচরণের মধ্য দিয়ে। সুতরাং তারা তো মোটিভেশন ট্রেনিং দিতে হবে, তাদেরকে অনেক শিক্ষণীয় বিষয় আছে, সেগুলো নিয়ে তাদেরকে তৈরি করতে হবে। যেটা নিয়মকানুন রাস্তার, এটা যদি ঠিক মতন আমরা ভালোভাবে মেনটেন করে চলতে পারি, তাহলে মামলা কেন খাবো? শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে খুনের দায়ে ৩ জন আটক, রাতভর জিজ্ঞাসাবাদ। আজই তোলা হবে উত্তর ২৪ পরগনার আদালতে। যমুনা নিউজে আমন্ত্রণ, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় যোগ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির বলেন, গণঅভ্যুত্থানের পর পুলিশকে জনপ্রিয় এবং জনসম্পৃক্ত করা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। সাইবার অপরাধ মোকাবেলায় আধুনিক প্রযুক্তি সংযোজন ও উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পুলিশের কাঠামোগত উন্নয়ন, যানবাহন ও অপারেশনাল সরঞ্জাম বৃদ্ধি করা প্রয়োজন। সভায় পুলিশের নানা পর্যায়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সামনে তাদের দাবি দেওয়ার কথা তুলে ধরছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দূরদর্শী নেতৃত্ব, সময়োপযোগী দিক নির্দেশনা এবং সরকারের আধুনিক ও জনসেবা বান্ধব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ফলে বাংলাদেশ পুলিশ আজ একটি পেশাদার, প্রযুক্তি নির্ভর ও জনবান্ধব বাহিনী হিসাবে গড়ে উঠেছে। দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, সন্ত্রাস মোকাবেলা, জননিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। ট্রাফিক আইন ভঙ্গ করলে এখন ড্রাইভিং লাইসেন্সও খোয়াতে হতে পারে। মোট পয়েন্ট 12, মোটমাট 13 ধরনের অপরাধে পয়েন্ট কাটা গিয়ে 0 হলেই লাইসেন্স বাতিল হবে। আপাতত 4 চাকার যানবাহনের চালকদের বিরুদ্ধে এই ব্যবস্থা প্রয়োগ করেছে ডিএমপি। নতুন এই ব্যবস্থার কিভাবে প্রয়োগ হচ্ছে জানার চেষ্টা করেছেন সহকর্মী তাজনুর ইসলাম। ছবি তুলেছেন মাহমুদুর রহমান জয়। গাড়ি চালক সড়কে চলার সময় কোনো অনিয়ম করলে ট্রাফিক পুলিশ এতদিন মামলা দিত গাড়ির রেজিস্ট্রেশনের বিপরীতে। মামলা বা জরিমানার মাসুল গুনতেন গাড়ির মালিক। তবে নতুন ব্যবস্থায় এবার শুধু মামলা বা জরিমানায় নয়, আইন ভাঙলে কাটা যাচ্ছে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট। মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। সময়ের সঙ্গে সঙ্গে নতুন সমস্ত রকমের তথ্য তারা নানাভাবে জানার চেষ্টা করেন। তবুও সড়কে চলাচল করতে গেলে ভুল হয়। সেই ভুল কখনো ইচ্ছাকৃত, কখনো অনিচ্ছাকৃত। আর এই ভুল যখন সড়ক আইনের ব্যত্যয় ঘটায়, তখনই আইনি ব্যবস্থা নেন দায়িত্বরত ট্রাফিক পুলিশ। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এখন আরও কড়া নজরদারি ট্রাফিক পুলিশের। আইন ভাঙলেই হচ্ছে মামলা, সাথে যোগ হয়েছে অটো মামলাও। আপনাদের এই বড় বড় গাড়িগুলোর জন্য রাস্তায় অনেক সমস্যা হয়। কাগজ সবই আছে, দোকান আমি 20,000 টাকা বাকি আছে দেখে কাগজটা দেয় নাই। নতুন ব্যবস্থায় এসব অপরাধের হিসাব যুক্ত হবে চালকের ড্রাইভিং লাইসেন্সের সঙ্গেও। নির্দিষ্ট অপরাধে কাটা যাবে পয়েন্ট। ড্রাইভিং লাইসেন্স যারা চালকদের, এটার সঙ্গে আমাদের কানেক্টিভিটি ছিল না। অতি সম্প্রতি আমরা বিআরটি এর কাছ থেকে সেই কানেক্টিভিটিটা পেয়েছি। পয়েন্ট কর্তনের বিষয়টা আমরা বিআরটিএকে জানিয়ে দিচ্ছি এবং একটা নির্দিষ্ট পয়েন্টের পরে তার ড্রাইভিং লাইসেন্স কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। ট্রাফিক পুলিশ জানায়, নতুন এই ব্যবস্থায় অপরাধ ভেদে 1 বা 2 পয়েন্ট করে কাটা যাবে ড্রাইভিং লাইসেন্স থেকে। কারো পূর্ণ 12 পয়েন্ট কাটা গেলে স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হবে লাইসেন্স। ডিএমপির ট্রাফিক বিভাগ বলছে, গেল 2 মাসে 1000-এরও বেশি চালক খুইয়েছেন পয়েন্ট। শুধুমাত্র মানুষকে জরিমানার আওতায় আনা, পয়েন্ট কাটা, এগুলো কিন্তু আমাদের উদ্দেশ্য না। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে জনগণকে সচেতন করা। আমরা
নতুন করে যাত্রা শুরু করেছি। তো আমরাও চাই যে সবাই যার যার জায়গা থেকে আইনটাকে মানে। পয়েন্ট হারানোর পর আপিলেরও সুযোগ আছে। পরের 6 মাসে কোনো অনিয়ম না করলে যোগ হবে 2 পয়েন্ট। বাস্তবতা হচ্ছে এখনও অনেক চালকই জানেন না ডিমেরিট পয়েন্ট ব্যবস্থা সম্পর্কে। নিয়ম চালু হয়েছে কিন্তু আমি এখনো জানি না, মামলা খাইনি তো এখনো, রিসেন্টলি এটা আর কি। পুরো ঢাকা সিটি সিসি ক্যামেরার আওতায় না আসা পর্যন্ত না পুলিশের হয়রানি বন্ধ হবে, না যারা উল্টাপাল্টা চালায় তারা বন্ধ হবে। যেটা নিয়ম কানুন রাস্তার, এটা যদি ঠিক মতন আমরা ভালোভাবে মেনটেন করে চলতে পারি, তাহলে মামলা কেন খাবো? বিশেষজ্ঞরা বলছেন শুধু আইন করলে হবে না, কার্যকর বাস্তবায়নের জন্য দরকার এর সমন্বয়। সড়ককে লেন ভিত্তিক বিন্যাস করতে হবে এবং চালকদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে হবে। আমাদের অধিকাংশ চালক তো তৈরি হয়েছে অপেশাদারী আচরণের মধ্য দিয়ে, সুতরাং তারা তো মোটিভেশন ট্রেনিং দিতে হবে, তাদেরকে অনেক শিক্ষণীয় বিষয় আছে, সেগুলো নিয়ে তাদেরকে তৈরি করতে হবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন এই উদ্যোগ কতটা কার্যকর করতে পারবে ট্রাফিক বিভাগ তার সময়ই বলে দেবে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। শুধু শিশুদের মধ্যে নয়, হামের উপসর্গ দেখা দিচ্ছে বড়দের মধ্যেও। চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেক কিশোর তরুণ থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক মানুষও। চিকিৎসকরা বলছেন প্রাপ্তবয়স্করাও হামের ঝুঁকির বাইরে নন, বিশেষ করে যারা শৈশবে টিকা নেননি। তীব্র জ্বর আর হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামের জেনারেল হাসপাতালে হাম ওয়ার্ডে ভর্তি হন 16 বছর বয়সী জিসান। সারা শরীরে র্যাশ আর টানা জ্বর না কমায় হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা হাম সন্দেহে তাকে ভর্তি নেন। প্রথম গায়ে জ্বর আসছিল 2-3 দিন ধরে, দেখতেছি একটু একটু দানা আসতেছে। দানা আসার সাথে সাথে আমি এদিকে নিয়ে আসছি। জিসানের মতো 19 বছর বয়সী জেরিন আক্তারও ভুগছেন একই ধরনের উপসর্গে। শুরুতে অ্যালার্জি ভেবে চিকিৎসা নিলেও পরে তীব্র জ্বর, পেট ব্যথা আর শ্বাসকষ্ট বাড়লে তাকেও হাসপাতালে ভর্তি হতে হয়। শুধু এ দুজন নয়, চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে প্রতিদিন জ্বর, ফুসকুড়ি আর শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হচ্ছেন তরুণ তরুণীরা, যাদের অধিকাংশেরই বয়স 8 থেকে 22 বছর, যা বাড়িয়েছে অভিভাবকদের উদ্বেগ। প্রচণ্ড পেটের ব্যথা, মানে অনেক কান্নাকাটি করতেছে। সকালে আমি জেনারেল হসপিটালে নিয়ে এসে পরীক্ষাগুলো করাই। হাম ওনারা বলতেছে হাম গলার ভিতর থেকে আপনার হামের মতো বিচিগুলো উঠতেছে। 2 দিন আগে থেকে এরকম কয়েকটা মুখে উঠছে, তারপর পুরো শরীর উঠে গেছে। বড়দেরকেও আক্রান্ত করতেছে হামে বা বিভিন্ন ভাইরাসে, আমরা কখনো এগুলো দেখিনি, তাই সকলের সতর্ক থাকা উচিত। বলা হচ্ছে হাম শিশুদের রোগ, তারা আক্রান্ত হচ্ছে বেশি। তবে চিকিৎসকরা বলছেন প্রাপ্তবয়স্করাও হামের ঝুঁকির বাইরে নন, বিশেষ করে যাদের শৈশবে টিকা নেওয়া হয়নি বা পূর্ণ ডোজ সম্পূর্ণ হয়নি। একসময় ভ্যাকসিন নিয়েছে, কিন্তু ভ্যাকসিনে যে অ্যান্টিবডি তৈরি হওয়ার কথা সেটা আস্তে আস্তে কমে যায় সময়ের সাথে সাথে। সময়ের সাথে সাথে যখন ভ্যাকসিন রিলেটেড অ্যান্টিবডিটা কমে যায়, তখন কিন্তু বড়দের ঝুঁকি থাকে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে যেসব প্রাপ্তবয়স্কদের হামের উপসর্গ দেখা দিচ্ছে তাদের বেশিরভাগেরই টিকা নেয়ার নির্ভরযোগ্য তথ্য নেই। আমাদের যে টেকনিক্যাল কমিটি তারা দেখলেন যে 82% যারা আক্রান্ত বা হামের উপসর্গ নিয়ে আক্রান্ত তারা হচ্ছে 5 বছরের নিচে। সেই হিসেবে 18% বাচ্চা কিন্তু আমাদের 5 বছরের উপরে। সরকারি হিসেবে চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত 115 জনের মধ্যে 8 বছরের ঊর্ধ্বে রয়েছে 9 জন। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন প্রাপ্তবয়স্ক অনেকে। এদিকে 5 থেকে 59 মাস বয়সীরা হামের টিকা পেলেও প্রাপ্তবয়স্কদের হামের টিকা প্রাপ্তি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। এখনো নিয়ন্ত্রণে আসেনি হামের পরিস্থিতি। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। এ বিষয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে কতজন রোগী ভর্তি হয়েছেন? যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের চিকিৎসা সেবা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা নিয়েছে? রবি, প্রথমেই বলে রাখি, রাজশাহীতে কিন্তু হামের পরিস্থিতি আগের চেয়ে অনেকটা ভালো এবং রাজশাহী বিভাগে 20,71,000-এর বেশি কিন্তু যে হামের যে বিশেষ টিকা সেটি কিন্তু দেয়া হয়েছে রাজশাহী বিভাগে। এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমি যতটুকু দেখছি যে আগের থেকে রোগী মৃত্যু এবং ভর্তির সংখ্যা অনেকটাই কমে এসেছে। এবং আজকে গত 24 ঘন্টায় হামের সাসপেক্টেড নতুন রোগী ভর্তি হয়েছে মোট 5 জন এবং ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছে 10 জন।
এবং গত কয়েকদিন থেকে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাসপেক্টেড মৃত্যুর যে বিষয়টি সেটি কিন্তু একদম নেই। এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে আইসোলেশন ওয়ার্ড 10 এবং 24 নম্বর ওয়ার্ডে 3টি ওয়ার্ড মিলিয়ে সর্বমোট 95 জন রোগী ভর্তি রয়েছে। আগে যেমন আমরা দেখতাম যে প্রতিদিন 20 জন, 30 জন, 40 জন রোগী ভর্তি কিন্তু প্রতিদিন হতো এবং প্রতিদিনই 3 জন, 4 জন, 2 জন করে কিন্তু রোগী মারা যেত সাসপেক্টেড। এই বিষয়গুলো নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত কয়েক মাস থেকেই কিন্তু আমি যতটুকু দেখছি যে চিকিৎসা সেবায় নানামুখী পদক্ষেপ নেওয়ার ফলে রোগী ভর্তি এবং মৃত্যুর সংখ্যা সেটি কমে এসেছে এবং রাজশাহী বিভাগ জুড়ে 20,71,643 জন শিশুকে বিশেষ যে হামের যে টিকা সেটি দিয়েছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পক্ষ থেকে এবং এর ফলে রাজশাহীতে কিন্তু হামের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। এখন কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভর্তি এবং মৃত্যুর সংখ্যা অনেকটাই কম। রাব্বি। তারেক, আপনাকে ধন্যবাদ। ফেনীর দাগনভূঞায় মাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় গুরুতর আহত বাবা ও বোন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন। স্বজন ও এলাকাবাসীর অভিযুক্ত মোশাররফ মাদকাসক্ত। গত রাতে পরিবারের সদস্যদের সাথে ঝগড়ার এক পর্যায়ে মা, বাবা ও বোনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে মোশাররফ। হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয় এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত গুলশান আক্তার লাকির। অভিযুক্তের পরিচয় জেনে হতবাক হয়ে পড়েন ফেনী সদর হাসপাতালের চিকিৎসক সহ উপস্থিত সবাই। অভিযোগ, একমাত্র ছেলের হাতেই প্রাণ গেছে মায়ের। গুরুতর আহত বাবা ও বোন। ঘটনাটি ফেনীর দাগনভূঞা উপজেলার দিলপুর গ্রামের। স্বজন ও এলাকাবাসী জানায় অভিযুক্ত ছেলে মোশাররফ মাদকাসক্ত। এ নিয়ে পরিবারে কলহ চলছিল। রোববার রাতে ঝগড়ার এক পর্যায়ে মাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ছেলে। এ সময় পরিবারের বাকি সদস্যদের ওপরও হামলা চালায় সে। গুরুতর আহত বাবা ও বোনকে ফেনী সদর হাসপাতাল থেকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেলে। ছেলে ওর বাবারও কোপাইছে এবং ওর বোনেরও কোপাইছে এবং ওর মারও কোপাইছে। তো মা মারা গেছে এবং বাপ এবং বোনকে আমরা চিটং পাঠাই দিছি। তাদের অবস্থা ভালো না, বাপের অবস্থা ভালো না। 5 বছর আগের থেকে আরো আগের থেকে এটা কে বুঝতে পারে না। গাঁজা টাঞ্জা ওই কিশোর গ্যাং এগুলোর লগে জড়িত আরে। ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। পুলিশ জানায় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি অনলাইনে অর্ডার করেছিল মোশাররফ। প্রাথমিকভাবে জানতে পেরেছি যে সে একটু ডিটেইল ছিল, যে কারণে হচ্ছে কি মা বাবা প্রায় সময় বিভিন্ন বিষয়ে তাকে বিভিন্ন বিষয়ে বলতো, কিন্তু সে এই বিষয়গুলো খুবগুলো পুষে রেখেছে এবং পরবর্তীতে অনলাইনে ছুরিগুলো অর্ডার করে এবং সে পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটেছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। হত্যাকারীর কঠোর সাজা নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। জাহিদ হাসান, যমুনা নিউজ। গাজীপুরের কালিয়াকৈরে গরু চোর সন্দেহে 3 জনকে পিটিয়ে হত্যার ঘটনায় 2টি মামলা হয়েছে, তবে এখনও গ্রেফতার হয়নি কেউ। পুলিশ বাদী হয়ে হত্যা মামলা এবং স্থানীয় আবুল বকর নামে এক ব্যক্তি গরু চুরির মামলা করেছেন। হত্যা মামলায় অজ্ঞাত 200 থেকে 250 জনকে আসামি করা হয়েছে। রোববার ভোরের দিকে কালিয়াকৈরের বাকচালা গ্রামে গরু চোর সন্দেহে 3 জনকে পিটিয়ে হত্যা করে এলাকাবাসী। স্থানীয়রা জানায় কয়েকদিন ধরেই এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছিল। ভোরে একটি ট্রাক নিয়ে কিছু লোক এলাকায় প্রবেশ করলে গরুচোর সন্দেহে তাদের ঘিরে ফেলে গ্রামবাসী। পরে 3 জনকে ধরে গণপিটুনি দেওয়া হয়, আগুন দেওয়া হয় পিকআপ ভ্যানটিতেও। গোপালগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছে 13 জন। রবিবার সন্ধ্যায় সদর উপজেলার উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় ইউপি সদস্য আব্দুল মান্নান খানের মুদি দোকান থেকে একই গ্রামের স্থানীয় প্রভাবশালী কামরুল খান ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে বাকিতে কেনাকাটা করতেন। মান্নান পাওনা টাকা চাইলে প্রতিপক্ষ কামরুল তাকে বিভিন্ন হুমকি দেন। পরে থানায় একটি মামলা করেন মান্নান। এরই জেরে কামরুল তার লোকজন নিয়ে মান্নানের পরিবারের ওপর হামলা চালায়। পরে দুপক্ষের সংঘর্ষ বাধে, আহত হন উভয় পক্ষের 13 জন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে আহত হয়েছেন এক মৌয়াল। সকালে আহত বাবলু গাজীকে নিয়ে উপকূলে পৌঁছায় জেলেরা। স্থানীয়রা জানান, মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটায় পায়রাটুলি খাল এলাকায় মধু সংগ্রহ করতে যান। রোববার সকালে হঠাৎ একটি বাঘ আক্রমণ করে, গুরুতর আহত হন বাবলু। এ সময় অন্য মৌয়ালরা লাঠিসোঁটা নিয়ে এগিয়ে গেলে সরে যায় বাঘটি। আহত বাবুলকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে। বন বিভাগ জানায়, সুন্দরবনে প্রবেশের সময় মোবাইলদের নিরাপত্তা ব্যবস্থা মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। আহতের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেওয়ার কথাও জানিয়েছেন কর্মকর্তারা। পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় এখন বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সরাসরি যাচ্ছি সেখানে। নিরাপত্তা ব্যবস্থা আছে, প্রথম অ্যাপিবিএন, তারপরে পুলিশ, এরপরে সম্ভবত কোস্টগার্ড, বিজিবি, তারপরে বাংলাদেশ সেনাবাহিনী। অপারেশনাল ছাড়া অন্যান্য কার্যক্রমে প্রাথমিকভাবে আমাদের পুলিশিং ব্যবস্থায় যা যা আছে সেটা করি। অপারেশনের ক্ষেত্রে আমাদের যৌথ অপারেশনের ব্যবস্থা সিদ্ধান্ত গৃহীত হয়েছে, আপনারা সিনিয়র অফিসাররা সবাই জানেন। বর্ডার এরিয়ায় বিজিবি তার ভূমিকা পালন করবে সেই জায়গায়। নৌ পুলিশ এবং কোস্টগার্ড সীমান্ত যেহেতু নাফ নদী এবং আদার্স এরিয়া আছে সেখানে পালন করবে। নেভি সমুদ্রের দায়িত্ব পালন করবে। ইন ডিটেইল আপনারা জানেন, আপনারা এই কমিউনিকেশনটা ডিসেমিনেট করবেন টু দি লোয়েস্ট লেভেল। পর্যটন শিল্পের উন্নয়নে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানো হচ্ছে। এখানে আমরা এখনো সুনাম অর্জন করতে পারিনি। ইন ডিটেইল আমি আপনাদেরকে বলবো না, সেটা আপনারা জানেন। এখানে আমাদের দেশের ভাবমূর্তির বিষয়টি জড়িত। টুরিস্ট পুলিশের যিনি সিনিয়র অফিসার রেসপন্সিবল, উপরে তো আইজিপি আছে, আপনারা আবার একটা সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করবেন যাতে আমাদের দেশের ভাবমূর্তি বৃদ্ধি পায় এবং পর্যটকের সংখ্যা বৃদ্ধি পায়। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অনলাইন জিডি সহ অন্যান্য সেবা দ্রুততার সঙ্গে প্রদানের কার্যক্রম চলছে, কিন্তু এটা এনশিওর করতে হবে যাতে সবকিছু আমরা যথাসময়ে দিতে পারি। পুলিশ ক্লিয়ারেন্সের নামে অতীতে যে সমস্ত ভোগান্তি হতো, আমরা নিজেরা ভুক্তভোগী জানি, সেই রকম কোনো রিপোর্ট যেন না আসে। প্রিয় সহকর্মীবৃন্দ, বর্তমান পরিবর্তনশীল বিশ্ব এবং আমাদের সামাজিক বাস্তবতায় পুলিশিং আর কেবল অপরাধ দমনের মধ্যে সীমাবদ্ধ নেই। আপনাদের জনগণের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে হবে। পুলিশ সপ্তাহ উপলক্ষে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরাসরি যুক্ত ছিলাম তার বক্তব্যে। সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় ভবন নির্মাণের নকশা অনুমোদন নিয়ে চরম ভোগান্তিতে শহরবাসী। অভিযোগ উঠেছে পৌরসভার উপসহকারী প্রকৌশলী শাহ আলমের সিন্ডিকেটের কাছে জিম্মি শত শত ভবনের ফাইল। তার দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন ভুক্তভোগী ও জেলা বিল্ডিং ডিজাইন অ্যাসোসিয়েশন। সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় একটি ভবন নির্মাণ করতে হলে প্রথমেই প্রয়োজন পৌরসভার অনুমতি। নিয়ম অনুযায়ী আবাসিকের জন্য প্রথম 500 স্কয়ার ফিটের জন্য 3000 ও বাণিজ্যিকের জন্য 5000 টাকা। এরপর আবাসিকে প্রতি স্কয়ার ফিটে 3 টাকা ও বাণিজ্যিকে 5 টাকা করে ফি দেয়া লাগে। তবে অভিযোগ উঠেছে, নির্ধারিত ফি দিলেও মাসের পর মাস কিংবা বছর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে বাসিন্দাদের। অভিযোগ রয়েছে পৌরসভার উপসহকারী প্রকৌশলী শাহ আলমের কারসাজিতে হচ্ছে এমনটা। ভুক্তভোগীদের দাবি, শাহ আলমকে নির্ধারিত ফির বেশি টাকা না দিলে হয় না কাজ। নিয়ম না থাকলেও ব্যক্তিগতভাবে গড়ে তুলেছেন ইঞ্জিনিয়ারিং ফার্ম, আর সেই ফার্মের মাধ্যমে ফাইল পাঠালে দ্রুত হয় কাজ। ওনার বক্তব্য হচ্ছে, যদি বেলকুচি পৌরসভাতে কোনো প্ল্যান পাস করতে হয় তাহলে তাকে দিয়েই করাইতে হবে। একজন আঙ্কেলও আছেন, মন্টু আঙ্কেল, উনি আসছেন, উনি নিজে ভুক্তভোগী। ওনাকে 2 দিন আগে ডেকে নিয়ে পৌরসভাতে বলছেন যে এরকম ফাইলটা আটকে যাবে, আমি যদি কাজটা করি তাহলে কাজটা
মানে হয়ে যাবে। শালম সাহেব হয়তো 65,500 টাকা জমা দিচ্ছি। 65,500 টাকার ভিতরে উনি বলছে যে এখান থেকে 15,000 টাকার ভিতরে আমি কাজটা করে দেবো, আপনাকে আর টাকা জমা দেওয়া লাগবে না, এই কাজটা আমাকে দেন। ওনাকে টাকা না দিলে এই বিল্ডিংয়ের পাস হয় না। এরকম আমাদের মতো যারা এই কাজ করতে যাচ্ছে তাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। দুর্নীতি ও সিন্ডিকেটের প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয়রা। শাহ আলমের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। তবে নিজের পক্ষে সাফাই গাইলেন অভিযুক্ত প্রকৌশলী। এটা আদৌ উচিত ঠিক না যে এ পর্যন্ত যতগুলো প্ল্যান আছে সব পাস হয়ে গেছে, কোনো রকম 1 টাকাও বাড়তি এখানে ফি দিতে হয় না। পৌর প্রশাসক বলছে আগের অভিযোগটি পুরনো, নতুন করে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তার বিরুদ্ধে যে লিখিত অভিযোগের কথা বলছেন সেটা আসলে অনেক আগে করেছেন, সেটা হয়তো আমার সময়ে নয়। যারা অভিযোগকারী আছেন তারা এসেছিলেন, আমি তাদেরকে বলেছি একটা লিখিত অভিযোগ দিতে। লিখিত অভিযোগ দিলে আমি অবশ্যই একটা তদন্ত কমিটি করে দিব, যদি প্রমাণিত হয় অবশ্যই তার বিরুদ্ধে আমি বিভাগীয় ব্যবস্থা নেব। স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা বলছেন তারা অভিযোগ পেয়েছেন, এর মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে অভিযুক্তকে। এরকম ধরনের একটা অভিযোগ এসছে এবং প্রশাসক বেলকুচি পৌরসভা তাকে কারণ দর্শানোর জন্য নোটিশ দিয়েছেন এবং অন্যান্য যে যথাযথ যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া আমরা প্রতিপালন করছি এবং আমরা তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব। ভোগান্তি কমাতে দ্রুত প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। তাপস সরকার, যমুনা নিউজ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে খুনের দায়ে 3 জনকে আটক করা হয়েছে। ঘটনার 6 দিনের মাথায় রাজ্য পুলিশ ও সিআইডির যৌথ প্রচেষ্টায় আটক করা হয় তাদের। জাতীয় সড়কের একটি টোল বুথে অনলাইন পেমেন্টের তথ্যের ওপর ভিত্তি করে ট্র্যাক করা হয় সন্দেহভাজনদের। এরপর উত্তরপ্রদেশ থেকে ধরা পড়ে তারা। শনিবার গভীর রাতে চালানো হয় এই অভিযান। রোববার কলকাতায় এনে রাতভর জেরা করা হয় আটককৃতদের। আজ দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের তোলা হবে উত্তর 24 পরগনার একটি আদালতে। গত 6 মে রাতে মধ্যমগ্রামের বাসায় ফেরার পথে গুলি করে হত্যা করা হয় শুভেন্দুর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে। তখনও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেননি শুভেন্দু অধিকারী। যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা জোরদার করে চলেছে ইসরায়েলি বাহিনী। রোববার 24 ঘন্টায় ভয়াবহ আগ্রাসনে নিহত হয়েছেন অন্তত 51 জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দক্ষিণাঞ্চলের 2টি স্বাস্থ্যকেন্দ্রেও পরিচালিত হয় হামলা। নিহতদের মধ্যে রয়েছেন 2 জন স্বাস্থ্যকর্মীও। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার আইন ভঙ্গের অভিযোগ তুলেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। লেবাননে গত 16 এপ্রিল যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 552 জন। গত মার্চে শুরু হওয়া তেল আবিবের সামরিক অভিযানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 3000-এ। জাতিসংঘের তথ্য অনুযায়ী এই হামলায় 130 জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 230 জন।